আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা সলিড স্টেট ফিজিক্স 2 এর কিছু প্রশ্ন সমাধান করতেছিলাম। তো আমরা গত পর্বে ব্লক থিওরাম সম্পর্কে জেনেছিলাম। তো আজকের এই পর্বে আমরা ক্রনিক পেনি মডেল সম্পর্কে জানব। তো ক্রনিক পেনি মডেলের পূর্বে যে মডেলটি প্রচলন ছিল তার নাম হচ্ছে ফ্রি ইলেকট্রন মডেল, যাকে আমরা কোয়ান্টাম ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটালস নামে জানি। তো এই ফ্রি ইলেকট্রন মডেল কিছু অনুমান বা অ্যাসাম্পশনের উপর বেস করে দেওয়া হয়। যে কোনো মডেলেই কিছু না কিছু অ্যাসাম্পশনের উপর বেস করে দেওয়া হয়। তো ওই অ্যাসাম্পশনের বেসিসের উপর নির্ভর করে ওই মডেলের থিওরি ডেভেলপ করা হয় এবং পরবর্তীতে এই থিওরি বা রেজাল্টকে এক্সপেরিমেন্টাল ডাটার সাথে ম্যাচ করা হয়। তখন আমরা বলতে পারি যে মডেলটি কতটুকু সাকসেসফুল আর কতটুকু আনসাকসেসফুল। তো ফ্রি ইলেকট্রন মডেলও কিছু অ্যাসাম্পশন বা অনুমানের উপর বেস করে দেওয়া। তো সেই অনুমানগুলোর মধ্যে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অনুমানটা রয়েছে সেই অনুমানটা হচ্ছে যে একটা মেটাল যদি বিবেচনা করি, এই মেটালের অভ্যন্তরে প্রচুর অ্যাটম থাকবে। তো ওই অ্যাটম থেকে যখন ইলেকট্রনটা বেরিয়ে যাবে তখন এই অ্যাটমটাকে বলা হবে ল্যাটিস কোর এবং এটা ইলেকট্রনটাকে বলা হবে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। আর এই ইলেকট্রনটা কি করবে, এই মেটালের অভ্যন্তরে চারপাশে সে ফ্রিলি মুভ করতে পারবে। তো এই ইলেকট্রনের সাথে এই ল্যাটিস কোরের কোনো পারস্পরিক সম্পর্ক নেই, তো এদের মধ্যে ইন্টারাকশান নেই এবং এই ইলেকট্রনের মধ্যে যে বিভবটা থাকবে বা পটেনশিয়াল থাকবে ভি অফ এক্স, এই বিভবটাকে জিরো বা কনস্ট্যান্ট ধরা হয়। তো এই ফ্রি ইলেকট্রন মডেলের সাহায্যে সলিড রিলেটেড অনেক প্রপার্টি যেমন প্যারাম্যাগনেটিজম, স্পেসিফিক হিট, থার্মো আয়নিক ইমিশন বা থার্মাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইত্যাদি এক্সপ্লেন করা যায়। কিন্তু ফ্রি ইলেকট্রন আমাদেরকে এটা বলতে পারে না যে কেন কিছু কিছু মেটাল সেমিকন্ডাক্টর হয়, কিছু কিছু মেটাল ইনসুলেটর হয় এবং কিছু কিছু মেটাল কন্ডাক্টর হয়। তো এই সেমিকন্ডাক্টর, ইনসুলেটর বা কন্ডাক্টরের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা করতে পারে না এই ফ্রি ইলেকট্রন মডেল। আবার এটি ইলেকট্রনের ওয়েভ নেচার এবং কোয়ান্টাম প্রভাবগুলো যেমন ফার্মি ডিরাক পরিসংখ্যান পুরোপুরি অন্তর্ভুক্ত করতে পারে না। তাই এই ফ্রি ইলেকট্রন মডেলের অ্যাসাম্পশনকে মডিফাই করে ক্রনিক এবং পেনি যে মডেল দেয় তার নাম হচ্ছে ক্রনিক পেনি মডেল। তো ক্রনিক পেনি মডেলের সাহায্যে আমরা এক্সপ্লেন করতে পারি সলিড কন্ডাক্টর কেন হয়, সেমিকন্ডাক্টর কেন হয় বা কিছু কিছু সলিড কেন ইনসুলেটর হয়। তো আমরা গত পর্বে ব্লক থিওরাম সম্পর্কে জেনেছিলাম। তো ব্লক থিওরামের ক্ষেত্রে কি বলা হয়, তো এখানে ফ্রি ইলেকট্রন মডেলে ভি অফ এক্স অর্থাৎ পটেনশিয়ালটা জিরো বা কনস্ট্যান্ট ধরা হয়, কিন্তু ব্লক থিওরামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিভব ভি অফ এক্স হচ্ছে পিরিয়ডিক, অর্থাৎ ভি অফ এক্স ইজ ইকুয়াল টু ভি অফ এক্স প্লাস এ। তো ব্লক থিওরামের যে ভিডিওটা রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেখান থেকে আমরা ব্লক থিওরামটা দেখে নিতে পারবো, তাহলে আরও ভালো বুঝতে পারবো। তো ব্লক থিওরামের মধ্যে আমরা দেখেছিলাম যে অ্যাটম কোরগুলো রয়েছে, এটা হচ্ছে একমাত্রিক মেটালের ক্ষেত্রে অ্যাটম কোরগুলো নির্দেশ করে। তো এখানে যখন আমরা খেয়াল করব পটেনশিয়াল ভি অফ এক্স যখন মেটালের কাছাকাছি যায় তখন ভি অফ এক্স বৃদ্ধি পায় এবং মেটাল থেকে দূরে সরে গেলে ভি অফ এক্স হ্রাস পায়, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম। এভাবে ম্যাক্সিমাম মিনিমাম পর্যায়ভিত্তিকভাবে আমরা পটেনশিয়ালটা পাই। তো এটার ডিটেলস আমি ব্লক থিওরামে বলছি। তো আজকে আমরা ক্রনিক পেনি মডেলটা শুধু দেখব। তো ক্রনিক পেনি মডেল বেসিক্যালি এমন মডেল যে এই যে পিরিয়ডিক পটেনশিয়াল এটাকে স্টাডি করে, আর এই ইলেকট্রন যে আছে এই ইলেকট্রনের এনার্জি কতটুকু বা অ্যালাউড এনার্জি লেভেল কতটুকু, আরও অনেক কিছু বলে এই মডেল। তো ক্রনিক পেনি মডেলের যে পটেনশিয়াল সেটাও পিরিয়ডিক। তো ক্রনিক পেনি মডেল রেক্টেঙ্গুলার ওয়েল পটেনশিয়াল বানায়। তো এখানে আমরা যে পটেনশিয়ালটা দেখতেছি তো এটা হচ্ছে এরকম আকৃতির, কিন্তু ক্রনিক পেনি মডেলের ক্ষেত্রে আমরা যে পটেনশিয়ালটা দেখব সেটা রেক্টেঙ্গুলার ওয়েল বা রেক্টেঙ্গুলার খুপের মতো, অর্থাৎ আমরা এভাবে দেখতে পারি যে এগুলো হচ্ছে আয়ন কোর একমাত্রিক এবং এখানে আমরা এরকম আকৃতির ওয়েল পটেনশিয়াল দেখতে পাবো। এই যে এখানে পরপর কি হচ্ছে, পর্যায়বৃত্তভাবে পটেনশিয়ালটা ফিরে আসছে বা পিরিয়ডিক পটেনশিয়াল পাওয়া যাচ্ছে। তো এই অংশটুকু যদি আমি আবার একটু রিপ্লে করি, তো এখানে আমরা কি বললাম, এই যে এই মডেলটা কি ছিল, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন মডেল। ফ্রি ইলেকট্রন মডেলের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে
এখানে বিভব বা পটেনশিয়ালটা হয় 0 বা কনস্ট্যান্ট, অর্থাৎ ইলেকট্রন ফ্রিলি এই মেটালের ভিতরে মুভ করতে পারে। কিন্তু আবার ব্লক থিওরামের ক্ষেত্রে দেখি যে এটা হচ্ছে 0 হয় না, এটা পিরিয়ডিকলি সে মুভ করে ইলেকট্রনটা। এবং আমরা ক্রনিক পেনি মডেলের ক্ষেত্রে দেখি যে ব্লক থিওরামের ক্ষেত্রে যেমনভাবে সে পিরিয়ডিকলি যায়, এটা হচ্ছে শুধু রেক্ট্যাঙ্গুলারভাবে যায়। এটাই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। এবং রেক্ট্যাঙ্গুলারভাবে যাওয়ার ফলে এখানে আমরা যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনের প্রবাবিলিটি বের করব, অর্থাৎ সায়ের মানটা বের করব। তো সায়ের মানটা বের করতে গেলে আমাদেরকে কোন ইকুয়েশানটা নিয়ে আসতে হয়? শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা অবশ্যই আনতে হয়। তো এই শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণের সাহায্যে এই ইলেকট্রনের প্রবাবিলিটিটা বের করব। তো যেহেতু প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে বেসিক কিছু অ্যাসাম্পশান দেওয়া হয়, সেমভাবে ক্রনিক পেনি মডেলের ক্ষেত্রেও কিছু অ্যাসাম্পশান রয়েছে। তো আমরা সেই অ্যাসাম্পশানগুলো একটু দেখে নিব। তো এই ক্ষেত্রে যে অ্যাসাম্পশানটা দেওয়া হয় আমরা খেয়াল করলে দেখব। তো এখানে আমি আবার চিত্রটা এঁকে নিচ্ছি। পটেনশিয়াল হচ্ছে উপরের দিকে এবং এদিকে হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ভি অফ এক্স। তো আমাদের ক্রনিক পেনি মডেলের মধ্যে বলা হয় যে এটা হচ্ছে পর্যায়বৃত্ত রেক্ট্যাঙ্গুলার খুব সৃষ্টি করে এরকমভাবে। তো এই সাইড আমরা খেয়াল করলে দেখব এরকম হবে, এভাবে যাবে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা উপরের দিকে যেহেতু পটেনশিয়াল বৃদ্ধি পাচ্ছে, তো এই যে সম্পূর্ণটার পটেনশিয়াল হচ্ছে ভি নট ধরে নিলে, তো এতটুকুর পটেনশিয়াল হচ্ছে ভি নট, এই যে এই অংশটুকু। আবার এখানে খেয়াল করলে দেখবো এখানে এটার ভিতরে কোনো পটেনশিয়াল নেই, তো এই যে ফ্ল্যাট। তো এই অংশটুকুর মধ্যে যখন ইলেকট্রন থাকবে তখন দেখব ইলেকট্রনের মধ্যে কোনো পটেনশিয়াল বা বিভব নেই, অর্থাৎ 0। এখন এটাকে যদি আমরা -b, এটাকে 0 এবং এই অংশটুকুকে যদি এ ধরি, তো এই সম্পূর্ণ পটেনশিয়ালটা হচ্ছে পর্যায়বৃত্ত বিভব বা পিরিয়ডিক পটেনশিয়াল। এবার আমরা খেয়াল করলে দেখব যে অ্যাসাম্পশানগুলোর মধ্যে একটা অ্যাসাম্পশান হচ্ছে ভি অফ এক্স 0 হবে। কখন 0 হবে? যখন 0x এ, অর্থাৎ ইলেকট্রনটা যখন 0 এবং এ এর ভিতরে থাকবে, এই খুপের ভিতরে থাকবে, তখন কি হবে? তখন বিভব ভি অফ এক্স 0 হবে। এর মানে কি? এর মানে হচ্ছে যে অ্যাটমটা ছিল মেটালের ভিতরে, সেই অ্যাটমের বাইরে যখন থাকবে ইলেকট্রন তখন তার বিভব পিরিয়ডিকলি হবে, আর যখন মেটালের ভিতরে থাকবে ইলেকট্রনটা তখন কি তার কোনো বিভব থাকবে না, বিভব 0 হবে। এক্ষেত্রে দেখা যায় যে এখানে কোনো বিভব নাই। বিভব না থাকার মানে হচ্ছে যে ইলেকট্রনটা অ্যাটমের ভিতরে রয়েছে, অর্থাৎ এটা মুক্তভাবে চলাফেরা করছে না। তো এটাই বোঝায়। আবার আমরা খেয়াল করলে দেখব যখন বিভব সর্বোচ্চ, কখন হবে সর্বোচ্চ? যখন -bx 0, অর্থাৎ এই -b এবং 0-র অভ্যন্তরে যখন ইলেকট্রনটা থাকবে তখন তার বিভব কী হবে? সর্বোচ্চ হবে। এর মানে হচ্ছে ইলেকট্রনটা এই অ্যাটমের বাইরে থাকবে, মুক্তভাবে সে চলাচল করবে, কিন্তু এই মুক্তভাবে চলাচল করার ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন মডেলের ক্ষেত্রে কোনো বিভব থাকে না, 0 ধরা হয়। আর ক্রনিক পেনি মডেলের ক্ষেত্রে পর্যায়বৃত্তভাবে বিভবটা থাকবে, আর এটা হবে আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার ওয়েলের মতো। অর্থাৎ এখানে ক্রনিক পেনি মডেল আমাদেরকে বলতেছে যে ইলেকট্রন অ্যাটমের বাইরে থাকলে পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে এবং অ্যাটমের ভেতরে ইলেকট্রন থাকলে পটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে। আর আরও বলে যে এই যে পটেনশিয়াল এনার্জি তা পিরিয়ডিক হবে, অর্থাৎ ভি অফ এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু ভি অফ এক্স। এই এ প্লাস বি মানে হচ্ছে এই যে একটা কূপ, তারপর আবার এটা পর্যায়বৃত্তভাবে পাওয়া যাচ্ছে, এই একটা পর্যায়কে বলা হয় এ প্লাস বি, তার পরবর্তীতে আবার এ প্লাস বি, আবার এ প্লাস বি। তো এভাবে পর্যায়বৃত্তভাবে যদি যাই তখন ভি অফ এক্সের সমান হয়। তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। তো এখন আমরা সম্পূর্ণ ক্রনিক পেনি মডেলের ডেরিভেশন করব। তো এখানে ক্রনিক পেনি মডেল ক্রিস্টালের পর্যায়ে বিভব শক্তিকে বর্গাকৃতি কূপের পর্যায়বৃত্ত সারি আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ ভি অফ এক্স ইজ ইকুয়াল টু ভি অফ এক্স প্লাস এ প্লাস বি, যখন এ প্লাস বি হলো পর্যায়। তো এখানে আমরা চিত্রটা এঁকে নিলাম। এখানে হচ্ছে -b 0, এটা হচ্ছে প্লাস এ, আর প্রতিটা যে কূপ রয়েছে কূপের যে পর্যায়ও সেটা হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এখানে এ প্লাস বি, এ প্লাস বি এভাবে যাবে পর্যায়বৃত্তভাবে বা পিরিয়ডিকলি। এই যে এই অংশটুকু হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব বাধা।
তো এখানে লিখতে পারি পটেনশিয়াল ব্যারিয়ার। তো এই কূপটা যদি নিয়ে আমরা বিবেচনা করি তাহলে এই কূপের অভ্যন্তরে এটাকে আমরা ভি ইজ ইকুয়াল টু ভি নট ধরতে পারি, কারণ আমাদের সর্বোচ্চ যে বিভবটা ছিল সেটা ভি ইজ ইকুয়াল টু ভি নট, অর্থাৎ এতটুকু পর্যন্ত ভি নট। তো এই সম্পূর্ণ কূপের বিভব ভি নট। তো এটাকে রিজিয়ন 2 বিবেচনা করলে, আর এই যে এই অংশটুকুকে রিজিয়ন 1 বিবেচনা করলে বা অঞ্চল 1, এক্ষেত্রে যে পটেনশিয়াল, এখানে কোনো পটেনশিয়াল নেই, তার মানে পটেনশিয়াল ওয়েলের ভিতরে বিভব ভি ইজ ইকুয়াল টু 0। তো ভি ইজ ইকুয়াল টু 0। আর প্রতিটা ক্ষেত্রে আয়ন কোর থাকে, তো ধরে নিলাম এখানে আয়ন কোর আছে, আয়ন কোর, এগুলো হচ্ছে আয়ন কোর। আয়ন কোর মূলত নিউক্লিয়াসকে বোঝায়। তো এবার আমরা সময় নিরপেক্ষ শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা লিখব। তো এখন ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2m ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি অফ এক্স সাই ইকুয়াল টু 0। তো এই সমীকরণ সম্পর্কে আমরা সকলেই জানি। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। এবার আমাদের অঞ্চল দুইটা রয়েছে, একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 0-এর জন্য, আর একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি নটের জন্য। তো অঞ্চল 1-এর জন্য আমরা কি লিখতে পারি? এই অঞ্চলের জন্য আমরা জানি যে সীমাটা হচ্ছে 0x a, 0x লেস দেন a। এই অঞ্চলের ক্ষেত্রে ভি অফ এক্স হচ্ছে 0 এবং bx 0। এই অঞ্চলের জন্য বিভব হচ্ছে সর্বোচ্চ ভি নট। তো এখানে 0x লেস দেন a অঞ্চলে ভি অফ এক্স ইকুয়াল টু 0। এক্ষেত্রে 1 নং সমীকরণটা কি হবে? আমরা এখানে ভি অফ এক্স যদি 0 লিখি তাহলে থাকবে কি 2me বাই এইচ কাট স্কোয়ার সাই ইকুয়াল টু 0। তাহলে ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2me ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার, আর সাথে থাকবে সাই, আর ভি অফ এক্স 0 হয়ে যাবে ইকুয়াল টু 0। এখানে আমরা 2me বাই এইচ কাট স্কোয়ারকে যদি আলফা স্কোয়ার বিবেচনা করি তাহলে ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার আলফা স্কোয়ার সাই ইকুয়াল টু 0, যেখানে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2me ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখন আমরা বিভব দ্বিতীয় অঞ্চলের জন্য বিভব ভি অফ এক্স ইজ ইকুয়াল টু ভি নট, এটার জন্য আমরা একটা সমীকরণ বের করব 1 নং সমীকরণ থেকে। তো আবার বি লেস দেন এক্স লেস দেন 0 অথবা a প্লাস বি। আমরা জানি যে a প্লাস বি দূরত্ব পরপর আমরা সেম যে পর্যায় বিভবটা সেটা পাই। তো সেক্ষেত্রে আমরা এখানে এই 0-এর পরিবর্তে a প্লাস বি লিখতে পারি। অঞ্চলে ভি অফ এক্স ইকুয়াল টু ভি নট। তাহলে এই 1 নং সমীকরণে এই ভি অফ এক্সের পরিবর্তে ভি নট লিখতে পারবো। তো 1 নং সমীকরণ হবে d2 সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2m ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস এ ভি অফ এক্সের পরিবর্তে হবে ভি নট, আর সাথে সাই ইকুয়াল টু 0। এখানে আমরা d2 সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, তো একটা মাইনাস যদি কমন নেই তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ ভি নট প্লাসের হয়ে যাবে, ইটা মাইনাসের হয়ে যাবে। তো এখানে আমরা একটা মাইনাস কমন নিলাম, তো থাকবে 2m বাই এইচ কাট স্কোয়ার ভি নট মাইনাস ই সাই ইকুয়াল টু 0। তো এখানে আমরা কি বলতে পারি, এই ইটা হচ্ছে ছোট এবং ভি নট বিভবটা বড় এক্ষেত্রে। বা d2 সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ভিটা স্কোয়ার সাই ইকুয়াল টু 0। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। তো এখানে বিটা স্কোয়ার বলতে কাকে বোঝাচ্ছি, এই 2m বাই এইচ কাট স্কোয়ার ইন্টু ভি নট মাইনাস ই, এই সম্পূর্ণ মানটাই হচ্ছে ভিটা স্কোয়ার। তো এখানে আমরা লিখি যে এখানে ভিটা স্কোয়ার ইকুয়াল টু
যেখানে বিটা স্কোয়ার ইকুয়াল টু 2m ডিভাইডেড বাই h কাট স্কোয়ার v0 মাইনাস ই। তো আমরা জানি যে পর্যায়বৃত্ত বিভবের ক্ষেত্রে ব্লস থিওরামটা ছিল, সেই থিওরামের একটা সমাধান আমরা পেয়েছিলাম। তো এক্ষেত্রেও তো এটা পর্যায়বৃত্ত বিভবে, তো পর্যায়বৃত্ত বিভবের ক্ষেত্রে আমরা যে সমাধান পাই ব্লক থিওরাম থেকে, তো সেই সমাধানটা এখানে লিখতে হবে। তো 2 ও 3 নং সমীকরণের সমাধান অবশ্যই ব্লক ফাংশনের যে সমাধানটা ছিল সেটাই হবে। তো ব্লক ফাংশনের যে থিওরিটা রয়েছে বা থিওরামের যে আনসারটা আমরা বের করেছিলাম, এটাই আমরা সরাসরি এখানে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমাদের ব্লক ফাংশনের যে সমাধানটা ছিল সাই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে এক্স ইউ কে অফ এক্স। এখানে ইউ কে অফ এক্স হচ্ছে একটা পর্যায়বৃত্ত মান। তো ইউ কে অফ এক্সের মান হচ্ছে এরকম, যেখানে ইউ কে অফ এক্স ইকুয়াল টু ইউ কে এক্স প্লাস এ প্লাস বি। তো ইউ কে অফ এক্স হচ্ছে ব্লক ফাংশন। তো আমি ডেসক্রিপশন বক্সে ব্লক ফাংশনের যে সমাধানটা আমরা বের করেছিলাম ওটা দিয়ে দিব। তো সেখান থেকে ব্লক ফাংশনটা দেখে যদি আমরা এই সমাধানটা করি তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এটাকে আমরা 4 নং সমীকরণ দিব এবং এই 4 নং সমীকরণকে 2বার ডিফারেন্সিয়েট করব। তো সাইকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে ডি সাই ডিভাইডেড বাই ডি এক্স, মানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো এখানে খেয়াল করি আমরা, সুতরাং এই সাইকে যদি একবার ডিফারেন্সিয়েট করি ডি সাই বাই ডি এক্স মানে এক্সের সাপেক্ষে, তাহলে এখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে এক্সের সাপেক্ষে তো ইউভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি যে ইউভি ফর্মুলাটা হচ্ছে এক্সের সাপেক্ষে যদি ইউভি ফর্মুলাটা অ্যাপ্লাই করি ইউকে স্থির রেখে ভিকে ডিফারেন্সিয়েট প্লাস ভিকে স্থির রেখে ইউকে ডিফারেন্সিয়েট এভাবে করতে হয়। তো এখানে এই ই টু দি পাওয়ার আই কে এক্সকে যদি ইউ ধরি এবং এটাকে ভি ধরি তাহলে আমরা প্রথমে এটাকে স্থির রাখবো এবং এটাকে ডিফারেন্সিয়েট করব। তো ই টু দি পাওয়ার আই কে এক্সকে স্থির রাখলাম এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে ডি ইউ কে অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স এরকম হবে। প্লাস এখন আমরা এটাকে স্থির রাখবো এবং এটাকে ডিফারেন্সিয়েট করব। তো ইউ কে অফ এক্সকে স্থির রাখলাম আর এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি ই টু দি পাওয়ার আই কে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে এক্স ই, কিন্তু উপরের সম্পূর্ণ মানটা তো এক্স না, তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি এক্সের সাপেক্ষে এক্সকে করলে 1 হয় আর যে সহগটা থাকে সেটাই বসে আই কে। এখন আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার বের করব। তো ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু আবার ইউবি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে ইউকে স্থির রাখবো এবং ভিকে ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে ডি টু ইউকে অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার এরকম হবে। এবং এটাকে যদি স্থির রাখি তাহলে ডি ইউ কে অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্থির রাখলাম আর এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার আই কে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে এক্স ই হবে। কিন্তু এই উপরের মানটা তো আসলে এক্স না সম্পূর্ণটা, তো এক্সকে আবার উপরেরটা আবার ডিফারেন্সিয়েট করলে এক্সের সাপেক্ষে এক্সকে করলে 1 হবে আর এই মানটা সামনে বসবে। তো এটা করা হয়ে গেল। এখন আমরা এই অংশটুকুকে করব। তো এই অংশটুকুকে যদি করতে চাই তাহলে এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে, আর এটা তো একটা কনস্ট্যান্ট মান সাথে থাকবে। তো এখানে আমরা আইকেটাকে সাথে রাখবো, তো এটাকে স্থির রাখবো ইউকে অফ এক্স, এটাকে স্থির রাখবো আর এটাকে ডিফারেন্সিয়েট করলে আইকেটা সামনে আসবে আর ই টু দি পাওয়ার আই কে এক্স হবে প্লাস ই টু দি পাওয়ার আই কে এক্সকে স্থির রাখবো এবং এই অংশটুকুকে ডিফারেন্সিয়েট করব, তাহলে ডি ইউকে ডিভাইডেড বাই ডি এক্স। তো এটা আমরা এখানে রাখি ই টু দি পাওয়ার আই কে এক্স ডি টু ইউকে অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস, তো এখানে এই যে আইকেটা তো এটার সাথেও থাকবে আবার এটার সাথেও থাকবে, এখানে আমি দিই নাই, আইকেটা দিয়ে দিব। তো এই যে আইকে ই টু দি পাওয়ার আইকে এক্স ডি মিউকে বাই ডি এক্স আর এখানে ডি মিউকে বাই ডি এক্স আইকে ই টু দি পাওয়ার আইকে এক্স। তো আমরা এভাবে লিখতে পারি যে 2 আইকে ডি মিউকে ডিভাইডেড বাই ডি এক্স আর ই টু দি পাওয়ার আই কে এক্স এভাবে লেখা যায় প্লাস। তো এবার এই যে এই আইকে এবং আইকে মানে হচ্ছে আই স্কোয়ার কে স্কোয়ার, আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে আমরা এখানে একটা মাইনাস দিতে পারবো আর কে কে মিলে হবে কে স্কোয়ার আর সাথে আছে ইউকে অফ এক্স আর ই টু দি পাওয়ার আই কে এক্স। তো এটা আমরা কিসের মান পাইছি, ডি টু সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ারের মান পাইছি।
তো এবার এই যে মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। আমাদের 2 নং সমীকরণটা ছিল d2 সাই বাই tx স্কোয়ার। তো এই d2 সাই বাই tx স্কোয়ারের পরিবর্তে আমরা এই সম্পূর্ণ মানটা লিখতে পারবো। তারপর হচ্ছে প্লাস আলফা স্কোয়ার সাই। তো সাইয়েরও একটা মান আছে, সেই সাইয়ের মানটা হচ্ছে এই যে এটা e⁻ik(x) μ k of x। তো সম্পূর্ণ মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। প্রথমে আমরা d2 সাই বাই tx স্কোয়ারের মান বসালে হবে e⁻ik(x)টাকে সামনে রাখি। তো d2 μ k of x ডিভাইডেড বাই tx স্কোয়ার। এটার সাথেও e⁻ik(x) আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, আমরা কমন নিয়ে নিব। তো এটা রাখলাম প্লাস 2ik d μ k ডিভাইডেড বাই tx। এখানেও আমরা কমন নিতে পারবো। তো মাইনাস আর কি আছে k স্কোয়ার uk অফ x। আর আমরা 2 নং সমীকরণটা খেয়াল করলে দেখবো যে আলফা স্কোয়ার সাই। তো সাইয়ের মানটাও আমরা বসাই দিব আলফা স্কোয়ার, আর সাইয়ের মান হচ্ছে e⁻ik(x) uk অফ x। তো uk অফ xটা রাখলাম, আর এই সম্পূর্ণ অংশটুকুর মধ্যে e⁻ik(x)টা কমন নিলাম। e⁻ik(x) ইকুয়াল টু কী হবে 0, এই যে 2 নং সমীকরণ। তো এখানে আমরা এটার মান বসালাম, এটার মান বসালাম, আর e⁻ik(x) কমন নিলাম ইকুয়াল টু 0। তো হয় এই সম্পূর্ণ মানটা 0, না হয় e⁻ik(x) ইকুয়াল টু 0। যেহেতু e⁻ik(x) হচ্ছে একটা ফাংশন বা সাইয়ের মান নির্ধারণ করে, তো সেক্ষেত্রে এটা যদি 0 হয়ে যায় তাহলে সম্পূর্ণ যে ফলাফলটা সেটাই 0 হয়ে যাবে, অর্থাৎ e⁻ik(x) নট ইজ ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে 0টা কোনটা হবে? এই সম্পূর্ণ মানটা। তো সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং d2 uk of x divided by dx square plus 2ik d uk divided by dx minus k square uk of x plus alpha square uk of x equal to 0। তো এখানে আমরা কমন নিতে পারি uk of x দুইটা থেকে। তো d2 uk of x ডিভাইডেড বাই dx স্কোয়ার প্লাস 2ik duk ডিভাইডেড বাই dx, তারপর হচ্ছে প্লাস uk of x যদি কমন নেই তাহলে থাকবে আলফা স্কোয়ার প্লাসের, আর এটা থাকবে মাইনাস কে স্কোয়ার uk of x ইকুয়াল টু 0। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিব। তো এখানে আমরা d2 সাই বাই dx স্কোয়ার 2 নং সমীকরণে বসানোর ফলে আমরা এই 5 নং সমীকরণটা পাইছি। এবার আমরা d2 সাই বাই dx স্কোয়ার 3 নং সমীকরণে বসাবো, অর্থাৎ এই যে d স্কোয়ার সাই বাই dx স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার সাই ইকুয়াল টু 0 এই সমীকরণে বসালে আরেকটা মান পাওয়া যাবে। এই যে 2 নং সমীকরণটা, এই 2 নং সমীকরণটা ছিল মূলত এই 0 লেস দেন x লেস দেন এই সীমার জন্য, এবং এই 3 নং সমীকরণের মধ্যে যখন আমরা d2 সাই বাই dx স্কোয়ার বসাবো তখন কোন সীমার মধ্যে হবে? এই যে b লেস দেন x লেস দেন 0, তো এখানে মাইনাস b। তো এই মানটা আমরা পাই হচ্ছে a লেস দেন x লেস দেন 0-র জন্য, এবং 3 নং এ মান বসাই। অনুরূপভাবে আমরা যদি বসাই তাহলে আমরা আলটিমেটলি মানটা পাবো হচ্ছে d2 uk of x ডিভাইডেড বাই dx স্কোয়ার প্লাস এটাই পাবো 2ik duk ডিভাইডেড বাই dx প্লাস শুধুমাত্র এখানে পরিবর্তন হবে, এখানে আমরা পাইছি হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, কিন্তু 3 নং সমীকরণে যদি বসাই তখন আমরা মানটা পাবো হচ্ছে এখানে মাইনাস বিটা স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এরকম মান পাবো uk of x ইকুয়াল টু 0। তো এটা 6 নং সমীকরণ। তো এক্ষেত্রে আমাদের যে লিমিট বা শর্তটা ছিল সেই শর্তটা হচ্ছে যখন মাইনাস বি লেস দেন এক্স লেস দেন 0। তো এখানে 5 এবং 6 নং সমীকরণ দুইটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর একটা সাধারণ সমাধান আছে। তো এক্ষেত্রে 5 এবং 6 নং সমীকরণের যে সাধারণ সমাধানটা সেটা আমরা এখানে লিখে নিব। 5 ও 6-এর জেনারেল সলিউশন। তো এটার ক্ষেত্রে আমরা যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে u1 ইকুয়াল টু a e⁻i alpha minus k x plus b e⁻ minus i alpha plus k x।
তো এটাকে আমরা 7 নং সমীকরণ দিব। তো এই যে এই মানটা কোন সীমার জন্য, a<x>0 এবং u2 এর মান, এটার একটা জেনারেল সলিউশন থাকবে। তো এটা সমাধান করলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, তখন আমরা যে সমাধানটা পাবো সেটা হচ্ছে এরকম: c(e⁻β মাইনাস ik of x প্লাস d(e⁻β প্লাস ik of x)। এটা হচ্ছে 8 নং সমীকরণ। তো এবার এখানে আমরা খেয়াল করলে দেখব যে 4 নং সমীকরণে সাই e⁻ik(x) uk of x, অর্থাৎ এই সাই ফাংশনটা মূলত এই প্লাস ফাংশন এবং সাথে e⁻ik(x) এর গুণফল। তো এই সাইয়ের যে ধর্ম রয়েছে সেই ধর্মটাও এই uk of x এর মধ্যে বা uk of x প্লাস ফাংশনের মধ্যে থাকবে। তো এই সাইয়ের যে ধর্ম সেটা হচ্ছে সাই ফাংশন হলো একটি সিঙ্গেল ভ্যালুড ফাংশন এবং কন্টিনিউয়াস ফাংশন। তো আমরা বলতে পারি যে uk of x হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালুড এবং কন্টিনিউয়াস এবং পিরিয়ডিক ফাংশন। তো এবার আমরা বাউন্ডারি কন্ডিশন বা সীমান্তিক শর্ত প্রয়োগ করব। তো আমরা যদি চিত্রটা আবার খেয়াল করি, তো এই যে এটা হচ্ছে একটা সীমান্ত, আবার এখানে এটা হচ্ছে আরেকটা সীমান্ত, -b একটা সীমান্ত, এ হচ্ছে আরেকটা সীমান্ত। তো সীমান্ত শর্ত যদি প্রয়োগ করি তো সেক্ষেত্রে আমরা u1 সমান, সীমান্তিক শর্ত হচ্ছে u1 x=0 বিন্দুতে সমান হবে u2 x=0 বিন্দুতে। আবার এই u1 এবং u2 x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট, এটাও কি হবে, সমান হবে। তো এখানে আমরা du1/dx x এর সাপেক্ষে x=0 বিন্দুতে, du2/dx x=0 বিন্দুতে ডিফারেন্সিয়েট, দুইটা সমান হবে। এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। আর এই যে x=0 বিন্দু কোনটা, এই যে এখানে খেয়াল করলে দেখবো এই যে এই বিন্দুতে x=0, যখন x=0 বিন্দুতে আমরা নিব তখন এই কন্ডিশনটা ফলো করবে। এবার আমরা x=-b এবং x=+a এই দুইটা বিন্দুর মধ্যে দেখব -b এবং +a এর মধ্যে সর্বোচ্চ বিভব পাওয়া যায়, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু v=v0 পটেনশিয়াল পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা দেখব যে u1 x=a অর্থাৎ a বিন্দুতে সমান হচ্ছে u2 x=-b। এই দুইটা সমান হবে কারণ এই দুইটার মধ্যেই আমরা ম্যাক্সিমাম যে পটেনশিয়ালটা সেটা পেয়ে থাকি। এবং এই যে u1 এবং u2কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাই du1/dx। এই ডিফারেন্সিয়েটটা x=a বিন্দুতে এবং এই du2/dx x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে x=-b বিন্দুতে, তাদের দুজনের ডিফারেন্সিয়েট সমান হবে। এই দুইটা হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন। তো এবার আমরা এখানে লিখতে পারি যে বাউন্ডারি কন্ডিশন বা সীমান্ত শর্ত হচ্ছে u1 x=0 সমান হচ্ছে u2 x=0 বিন্দুতে সমান হবে এবং তাদের ডিফারেন্সিয়েট du1/dx x=0 বিন্দুতে এবং du2/dx x=0 বিন্দুতে দুজন সমান হবে। আবার সেমভাবে x=a বিন্দুতে এবং x=-b বিন্দুতে u1 এবং u2 সমান হবে এবং তাদের যে ডিফারেন্সিয়েট du1/dx x=a বিন্দুতে এবং x=-b বিন্দুতে, তাদের দুইজনের ডিফারেন্সিয়েট সমান হবে। তো এটাকে আমরা 9 নং এবং এটাকে 10 নং সমীকরণ দিলাম। তো এবার আমরা 7 এবং 8 নং সমীকরণের সীমান্ত শর্তটা প্রয়োগ করব। তো আমাদের 7 নং সমীকরণটা কি ছিল, u1 = a(e⁻i⁴ kx + b(e⁻i⁴k of x)। তো এই 7 নং সীমান্তকরণে যখন আমরা এই প্রথম সীমান্ত শর্ত 9 নং সীমান্ত শর্ত প্রয়োগ করব, x=0 বিন্দুতে u1 এবং u2 সমান হবে। তো x=0 বিন্দু মানে এখানে যেখানে x আছে ওখানে আমরা 0 বসাবো। তো এখানে যদি আমরা 0 বসাই, 0-র সাথে যাই গুণ আকারে থাকুক না কেন 0 হয়ে যাবে। আমরা জানি যে e⁻0 = 1, তাহলে থাকবে কি, a থাকবে প্লাস, আবার সেম ভাবে এখানে x এর পরিবর্তে 0 বসালে e⁻0 হয়ে যাবে, e⁻0 = 1 মানে a + b থাকবে। তো u1 x=0 বিন্দুতে আমরা পাবো হচ্ছে a + b সমান হচ্ছে u2 of x=0। এখন আমরা u2টা যদি খেয়াল করি তো এখানে x বসালে সবটা 0 হয়ে যাবে, c থাকবে এবং এখানেও সেম ভাবে 0 বসালে e⁻0 = 1 হবে, তো d থাকবে, তো c + d হবে। তো যেহেতু u1 সমান u2 তাহলে এখানে থাকবে u1 এর জায়গায় a + b এবং u2 এর জায়গায় থাকবে c + d। তো এবার আমরা এই যে du1/dx x=0 বিন্দুতে, অর্থাৎ u1কে একবার ডিফারেন্সিয়েট করলে যে আনসারটা পাবো সেই আনসারের মধ্যে x=0 বসাবো। যেহেতু আমাদের প্রশ্নটা অনেক বেশি বড় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা আলাদা একটু ডিফারেন্সিয়েট করে দেখায় দেই, আর প্রশ্নের আনসারের মধ্যে লিখতে হবে না।
তো এখানে খেয়াল করলে দেখব যে আমাদের যে 7 নং এবং 8 নং সমীকরণটা ছিল সেই 7 নং সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা লিখতে পারি এক্সের সাপেক্ষে du1/dx। তো এত কনস্ট্যান্ট মান ঠিক থাকবে। আর এই e⁻i আলফা মাইনাস কে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, আমরা জানি যে এই সম্পূর্ণ মানটাকে যদি x ধরি তাহলে e⁻x e⁻x এই যে, কিন্তু উপরের মানটা তো আসলে x না, তাহলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো x এর সাপেক্ষে x কে করলে 1 হবে, 1 এর সাথে এই সম্পূর্ণ মানটা কনস্ট্যান্ট, তো এটা সামনে বসবে। তো i আলফা মাইনাস কে, তো এটা লিখলাম। তারপর এই অংশটুকুকে যদি ডিফারেন্সিয়েট করি তো b তো কনস্ট্যান্ট ঠিক থাকবে, আর উপরে এই সম্পূর্ণ মানটাকে x ধরলে e⁻x e⁻x হলো, কিন্তু আসলে তো এটা x না। তো x এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করলে x এর সাপেক্ষে x কে করলে 1 হবে, এবং সাথে যে মানটা থাকবে সেটা কনস্ট্যান্ট, এটা সামনে বসবে। তো i আলফা প্লাস কে এটা সামনে বসলো। সেমভাবে u2কেও আমরা করতে পারি। তো du2/dx c তো কনস্ট্যান্ট ঠিক থাকলো, e⁻x e⁻x কিন্তু উপরের মানটা x না হয়, x এর সাপেক্ষে x কে করলে 1 হবে, সাথে যে কনস্ট্যান্ট মানটা থাকবে এটা সামনে বসবে। প্লাস d এটাও আমরা সেমভাবে করব। তো তখন এই বিটা প্লাস আইকে সামনে থাকবে এবং e⁻x e⁻x। এবার আমরা x এর পরিবর্তে কি বসাবো, 0 বসাবো। আমাদের 2 নাম্বার যে শর্তটা আছে, তো du1/dx করার ফলে যে আনসারটা আমরা পাবো সেই আনসারের মধ্যে x = 0 বসাতে বলছে। তো এখানে যদি আমরা 0 বসাই e⁻0 = 1, তো এই অংশটুকু শুধু থাকবে, আমরা সরাসরি এই অংশটুকু বসায় দেব। প্লাস বি মাইনাস i আলফা প্লাস কে এটা ঠিক থাকবে, আমরা x এর পরিবর্তে 0 বসালে এই সম্পূর্ণটা 0 হয়ে যাবে, e⁻0 = 1, তো এই অংশটুকু অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এই অংশটুকু প্লাস এই অংশটুকু লিখব, পরে হচ্ছে সমান du2/dx। তো এখানেও আমরা x এর পরিবর্তে 0 বসাবো, e⁻0 = 1 হয়ে যাবে, আর এই অংশটুকু অবশিষ্ট থাকবে। প্লাস আবার এখানে x এর পরিবর্তে 0 বসালে এটা 1 হয়ে যাবে, তো এই অংশটুকু অবশিষ্ট থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, du1/dx সমান ai আলফা মাইনাস কে প্লাস বি মাইনাস আই, তো মাইনাসটা আমরা সামনে লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, বি আই আলফা প্লাস কে সমান কি হবে, এই যে du2/dx এর এই অংশটুকু প্লাস এই অংশটুকু। তো এটাই আমরা আমাদের আনসারের মধ্যে লিখে নেব। তাহলে আমরা কি লিখতে পারি, এটা প্রথমে তো আমরা একটু সুন্দরভাবে লিখলে এভাবে লিখতে পারি i আলফা মাইনাস কে, আর এটাকে আমরা এখানে রাখবো, কোনো মানের পরিবর্তন হবে না। প্লাস যেহেতু আমরা এখানে মাইনাস দেখবো, তো প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে i আলফা প্লাস কে, তারপর হচ্ছে বি সমান হচ্ছে বিটা মাইনাস আই কে সি, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ডি বিটা প্লাস আই কে। এবার আমরা এই 10 নং সমীকরণের যে শর্তটা আছে x = a সমান হচ্ছে x = -b, আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে x = a x = -b বসালে যে আনসারটা পাবো সেটা লিখব। তো এবার আমরা 7 নং সমীকরণটা যদি খেয়াল করি তাহলে আমরা u1 x = a বিন্দুতে u1 কি হবে, যেখানে x থাকবে সেখানে a বসবে। তাহলে আমরা লিখতে পারি যে a e⁻i আলফা মাইনাস কে a প্লাস বি e⁻i আলফা প্লাস কে a সমান কত হবে, u2 = x = -b। তাহলে আমরা u2 এর জায়গায় x যেখানে আছে সেখানে -b বসাবো। তো আলটিমেটলি মানটা আমরা পাবো হচ্ছে c e⁻β মাইনাস আই কে, তো x এর জায়গায় -b বসালে b এখানে লিখবো, মাইনাসটা এখানে দিব, প্লাস ডি e⁻, তো এখানে x এর জায়গায় b বসালে -b বসালে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, শুধু b বসবে, e⁻β প্লাস আই কে ইন্টু বি। তো আমরা আরেকটা সমীকরণ পাবো কোত্থেকে, এই du1/dx, অর্থাৎ এটা যখন আমরা ডিফারেন্সিয়েট করব u1কে তখন যে আনসারটা পাবো সেখানে x এর জায়গায় a বসাবো, অর্থাৎ এই যে এই জায়গার মধ্যে আমরা x এর জায়গায় শুধুমাত্র a বসাবো। আবার du2/dx x = -b বসাবো, তার মানে এই দুইটা সমীকরণে লিখবো শুধু x এর জায়গায় বসাবো হচ্ছে a, এবং এই du2/dx অর্থাৎ u2 এর জায়গায় x এর জায়গায় বসাবো -b, আর বাকি সবটা ঠিক থাকবে। তো এখানে আমরা লিখতে পারি a i আলফা মাইনাস কে e⁻i আলফা মাইনাস কে, x এর জায়গায় লিখবো a
প্লাস বি, তারপর হচ্ছে মাইনাস আই আলফা প্লাস কে, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিই তাহলে তো হয় বি, তারপর হচ্ছে আই আলফা প্লাস কে ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা প্লাস কে এ ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা প্লাস কে এ সমান হবে ডি ইউ টু বাই ডি এক্সের জায়গায় মাইনাস বি বসাবো। তো এখানে আমরা লিখি যে সি ভিটা মাইনাস আই কে ই টু দি পাওয়ার ভিটা মাইনাস আই কে এখানে আই কে, তারপর এক্সের জায়গায় মাইনাস বি, তো মাইনাসটা এখানে লিখি আর বিটা এই সাইডে লিখি, প্লাস ডি, যেহেতু এখানে একটা মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস লিখে দিই, ডি ভিটা প্লাস আই কে ই টু দি পাওয়ার মাইনাস ভিটা প্লাস আই কে এক্সের জায়গায় কী বসবে বি বসবে মাইনাস বি, তো এখানে একটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে শুধু বি থাকবে। তো এই যে মানগুলার বসানোর পর যে সমীকরণগুলো পাইছি এটাকে আমরা 11 নং সমীকরণ দিব, এটাকে 12 নং সমীকরণ দিব, এটাকে 13 নং সমীকরণ দিব, এটাকে 14 নং সমীকরণ দিব। তো এখানে 11, 12 এবং 13, 14 নং সমীকরণগুলো ব্যবহার করে আমরা এ বি সি এবং ডি এ এই ধ্রুবকের মানগুলো নির্ণয় করতে পারি। তো এক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি সলভ করব এই অংশটুকু। তো ম্যাথমেটিক্যালি সলভ করতে গেলে আমাদেরকে কি কাজ করতে হবে, এ বি এবং সি ডি এই 4টা রাশি যে সহগগুলো আছে সেই সহগগুলোকে নিয়ে নির্ণায়ক গঠন করতে হবে, এবং এ বি সি ডি অশূন্য মান হবে। কখন অশূন্য হবে, যখন এই এ বি সি ডি এর সহগগুলোকে নিয়ে নির্ণায়কের মানটা শূন্য লিখব, তখন আমরা এ বি সি ডি এর একটা অশূন্য মান পাবো। তো এক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এ এর সহগগুলা এই সাইডে লিখে নিব। তো এখানে এ এর কিছু নাই, মানে এ এর সহগ হচ্ছে 1। তো এখানে এ এর সহগ হচ্ছে আই আলফা মাইনাস কে, এই জায়গায় এ এর সহগ হচ্ছে ই টু দি পাওয়ার আই আলফা মাইনাস কে এ, তো ই টু দি পাওয়ার আই আলফা মাইনাস কে এ, তারপর হচ্ছে এই যে এই অংশটুকুর মধ্যে এ এর সহগ হচ্ছে আই আলফা মাইনাস কে ই টু দি পাওয়ার আই আলফা মাইনাস কে এ, তো আই আলফা মাইনাস কে ই টু দি পাওয়ার আই আলফা মাইনাস কে এ। তো এই জায়গায় শুধুমাত্র এ এর সহগগুলো লিখলাম। সেমভাবে এখানে বি এর সহগ লিখব, সি এর সহগ লিখব, ডি এর সহগ লিখব, তারপর একটা নির্ণায়ক গঠন করব এবং তার মানটা দিব 0। যদি এই 0টা দেই তাহলে এ বি সি এবং ডি এর একটা শূন্য মান পাওয়া যাবে। যদি নির্ণায়ক 0 না দেয় তাহলে এই এ বি সি ডিগুলো শূন্য হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা পরবর্তীতে বি এর সহগগুলা লিখে নিব। বি এর এখানে কিছু নাই, মানে 1 আছে, তো 1, তারপরে বি এর সহগ হচ্ছে এই জায়গায় মাইনাস আই আলফা প্লাস কে, তো মাইনাস আই আলফা প্লাস কে, তারপর বি এর সহগ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা প্লাস কে এ, তো ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা প্লাস কে এ, তারপরে সহগটা হচ্ছে এই যে মাইনাস আই আলফা প্লাস কে ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা প্লাস কে এ। তো এখানে লিখি মাইনাস আই আলফা প্লাস কে ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা প্লাস কে এ। তারপর হচ্ছে সি এর সহগগুলা লিখব। তো সি এর সহগগুলা কি কি, ভিটা মাইনাস আই কে জায়গায়, তো ভিটা মাইনাস আই কে, তারপরের মানটা হচ্ছে সি এর ই টু দি পাওয়ার মাইনাস ভিটা মাইনাস আই কে বি, ই টু দি পাওয়ার মাইনাস ভিটা মাইনাস আই কে বি, তারপরের মানটা হচ্ছে ই টু দি এই যে জায়গায় ভিটা মাইনাস আই কে ই টু দি পাওয়ার মাইনাস ভিটা মাইনাস আই কে ইন্টু বি। তো এই মানটা আমরা লিখব যে ভিটা মাইনাস আই কে ই টু দি পাওয়ার মাইনাস ভিটা মাইনাস আই কে ইন্টু ভি। তো সি এর সবগুলো মান লেখা হয়েছে না, এই প্রথমে যে সি এর সহগটা ছিল সেটা 1 ছিল, এটা লেখা হয় নাই। তারপর যেহেতু এখানে জায়গা কম, তো সেহেতু আমি এখানে লিখতেছি, যদি জায়গা থাকে তাহলে এই সাইডে লিখতে হবে। তো ডি এর মানগুলো, ডি এর সহগ এখানে প্রথমে 1, তারপরে আছে কত মাইনাস ভিটা প্লাস আই কে, মাইনাস ভিটা প্লাস আই কে, তারপরে আছে হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার ভিটা প্লাস আই কে ইন্টু ভি, ডি এর সহগ প্লাস ই টু দি পাওয়ার ভিটা প্লাস আই কে ইন্টু বি, তারপরে সহগটা হচ্ছে এই যে শেষের সহগটা ডি এর, যেটা হচ্ছে মাইনাস ভিটা প্লাস আই কে ই টু দি পাওয়ার ভিটা প্লাস আই কে ইন্টু ভি।
তো মাইনাস ভিটা প্লাস আই কে ই টু দি পাওয়ার ভিটা প্লাস আই কে ইন্টু বি। তো এটার যে নির্ণায়ক, সেই নির্ণায়কের মানটা কত ধরতে হবে? 0 ধরতে হবে। তো এবার এই যে সম্পূর্ণ নির্ণায়কটা রয়েছে, নির্ণায়কটা যদি আমরা নির্ণায়কের নিয়ম অনুসারে সমাধান করি তাহলে প্রায় অনেকগুলা পেজ লাগবে। তো সেক্ষেত্রে আমাদের এত বড় করার দরকার নাই, এমনিতেই এই প্রশ্নের আনসারটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি নির্ণায়কের সমাধানটা নিয়ে আসব। আমরা আমাদের সকল জায়গাতেই সরাসরি সমাধানটা নিয়ে আসছে। তো নির্ণায়কটির সমাধান হবে এরকম যে বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা বিটা সাইন হাইপারবোলিক বিটা বি সাইন আলফা এ প্লাস কস হাইপারবোলিক বিটা বি কস আলফা এ ইকুয়াল টু হবে কস কে এ প্লাস বি। তো এই লাইনটা আমাদের মনে রাখতে হবে, এছাড়া কোনো গতি নাই। তো আমরা কত নং সমীকরণ পর্যন্ত গিয়েছিলাম? 14। তো এটাকে আমরা 15 নং সমীকরণ দিব। তো এবার আমরা চিত্রটা খেয়াল করি। তো এই চিত্রের মধ্যে আমরা যদি দেখি, তো এই ভি ইজ ইকুয়াল টু ভি নট মানে কি? ভি নট মানে হচ্ছে ম্যাক্সিমাম যে পটেনশিয়ালটা রয়েছে সেই পটেনশিয়ালটা। এখন এই ম্যাক্সিমাম পটেনশিয়াল ভি নট যদি ইনফিনিট হয়, তো ভি নট স্ট্যান্ড ইনফিনিটি, তাহলে এই যে বিটা মাইনাস বিটা রয়েছে সেটা 0কে অ্যাপ্রোচ করবে। অর্থাৎ তখন আমরা লিখতে পারবো তবে ভি স্ট্যান্ড 0। তো যদি বি স্ট্যান্ড 0 হয় তবে এই যে আমরা সাইন হাইপারবোলিক ভিটা বি লিখছি না, এটাকে আমরা শুধু ভিটা বি লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো যে সাইন হাইপারবোলিক ভিটা বি স্ট্যান্ডস শুধু ভিটা বি, এবং কস হাইপারবোলিক ভিটা বিকে আমরা সিম্পলি লিখতে পারবো নিয়ারলি 1, অর্থাৎ 1-এর কাছাকাছি। তো এই অংশটুকু আমি আবার যদি একটু বলি, তো এখানে আমরা কি বলতে পারি? যখন ভি ইজ ইকুয়াল টু ভি নট, অর্থাৎ পটেনশিয়ালটা ম্যাক্সিমাম হবে, তো এই ভি নটটাকে যদি আমরা ইনফিনিটিতে নিয়ে যাই তাহলে এই বি এর মানটা 0-র কাছাকাছি হবে, অর্থাৎ প্রায় 0 হবে। এখান থেকে আমরা বলতে পারি যে ব্যান্ড গ্যাপটা রয়েছে, এই যে এখানে গ্যাপটা রয়েছে, গ্যাপটা 0 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ভি নট স্ট্যান্ড ইনফিনিটি হলে বি স্ট্যান্ড 0 ধরতে পারবো। তো যখন বি স্ট্যান্ড 0 হবে তখন এই সাইন হাইপারবোলিক ভিটা বিটা হয়ে যাবে শুধু ভিটা বি, এবং কস হাইপারবোলিক ভিটা বিটা নিয়ারলি 1-এর কাছাকাছি হবে। তো তাহলে আমরা এই 15 নং সমীকরণকে কি লিখতে পারি? যে ভিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা বিটা ইন্টু ভিটা বি সাইন আলফা এ, অর্থাৎ এই যে সাইন হাইপারবোলিক ভিটা বিকে শুধু ভিটা বি লিখতে পারবো, প্লাস কস হাইপারবোলিক বিটাকে 1 লিখতে পারবো। তাহলে থাকবে হচ্ছে কস আলফা এ। কস আলফা এ ইজ ইকুয়াল টু কস এ বিটা হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে কস কে এ। এটাকে আমরা 16 নং সমীকরণ দিব। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা বিটা, এখানে বিটা বিটা কাটা যাবে। তো ভিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা এটার মান বের করা। তো এখন আমরা যদি খেয়াল করি, এই যে আলফা স্কোয়ারের মান কি ছিল? 2m/h² স্কোয়ার, এবং ভিটা স্কোয়ারের মানটা ছিল হচ্ছে 2m/h² স্কোয়ার ভি নট মাইনাস ই। তো এখান থেকে আমরা এই যে এই ভিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বাই 2 আলফা এটার মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2m/e ডিভাইডেড বাই h² স্কোয়ার, এবং ভিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2m/h² স্কোয়ার ভি নট মাইনাস ই। তো এটা আমরা পেয়েছিলাম। তো এখান থেকে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার যোগ করব, কারণ এখানে হচ্ছে প্লাস করতে হবে, তারপর ডিভাইডেড বাই 2 আলফা করতে হবে। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কী হবে? প্রথমে হচ্ছে 2m/e ডিভাইডেড বাই h² স্কোয়ার প্লাস 2m/h² স্কোয়ার। এই যে এটার সাথেও আছে, আবার এটার সাথেও আছে। তো প্রথমে আমরা ভি নটটা দিব, তারপর হচ্ছে
প্লাসে মাইনাসে মাইনাস হবে 2me ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। তো এই যে 2me বাই এইচ কাট স্কোয়ার 2me বাই এইচ কাট স্কোয়ার কাটা যাবে, তো এখানে থাকবে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস ভিটা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2m v0 ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। তো উভয় পক্ষে আমরা যেহেতু ভিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা বের করবো, তো উভয় পক্ষে 2 আলফা ভাগ করে দিব। তাহলে আলফা স্কোয়ার প্লাস ভিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা ইজ ইকুয়াল টু কী হবে 2m v0 ডিভাইডেড বাই 2 আলফা এইচ কাট স্কোয়ার। তো এখানে 2 কাটা যাবে, তো থাকবে হচ্ছে m v0 ডিভাইডেড বাই আলফা এইচ কাট স্কোয়ার। তো এখানে আমরা 16 নং সমীকরণকে কি লিখতে পারি, তো এই আলফা স্কোয়ার প্লাস ভিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা এর পরিবর্তে m v0 ডিভাইডেড বাই আলফা এইচ কাট স্কোয়ার। তো m v0 ডিভাইডেড বাই আলফা এইচ কাট স্কোয়ার, তারপর হচ্ছে বি সাইন আলফা এ, তো বি সাইন আলফা এ প্লাস কস আলফা এ ইজ ইকুয়াল টু কস কে এ। তো এখানে আমরা কী কাজ করলাম, উপরে নিচে এ দ্বারা গুণ করে দিলাম, তাহলে m v0 এ বি ডিভাইডেড বাই আলফা এ এইচ কাট স্কোয়ার। তো এটা ঠিক থাকলো, সাইন আলফা এ প্লাস কস আলফা ইজ ইকুয়াল টু কস কে এ। তারপর হচ্ছে আমরা এখানে আলফা এটাকে এই জায়গায় নিয়ে আসছি, আর অবশিষ্ট অংশ হচ্ছে m v0 এ বি ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। তো সাইন আলফা এ, এই আলফা এ হচ্ছে এটা, আর বাকি অংশটুকু ঠিক রাখলাম, কস আলফা এ ইজ ইকুয়াল টু কস কে এ। তো এই যে সম্পূর্ণ মানটুকু আছে, সম্পূর্ণ মানটুকুকে আমরা পি হিসেবে ধরলে, তো পি ইন্টু সাইন আলফা এ ডিভাইডেড বাই আলফা এ প্লাস কস আলফা এ ইজ ইকুয়াল টু কস কে এ। তো যেখানে পি ইজ ইকুয়াল টু হচ্ছে m v0 এ বি ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। তো এই যে v0 পটেনশিয়ালটা রয়েছে, এটা মূলত ভেরিয়ার স্ট্রেংথ, অর্থাৎ বিভব বাধাটা রয়েছে, এটার শক্তি নির্দেশ করে হচ্ছে এই v0 দ্বারা। তোমরা এখানে লিখে দিই যে ভেরিয়ার স্ট্রেংথ। তো ক্রনিক পেনি মডেলে এই যে পি এর মানটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মান। তো এখানে আমরা একটু খেয়াল করি, তো এখানে আমরা ব্যারিয়ার স্ট্রেংথ v0টা মূলত এরকম উপরের দিকে থাকে এবং বি এভাবে থাকে। তো এই বি এবং v0 দ্বারা আসলে বোঝায় হচ্ছে রেক্টেঙ্গুলার এরিয়া। তো যখন v0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তখন এই পি এর মানটাও ইনফিনিটি হবে। তো এই পি এর মানটা যখন ইনফিনিটি হবে, তখন এটা দ্বারা বোঝাবে ইলেকট্রন টাইটলি বাউন্ড করা, অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরেই থাকবে। তো এটা কিভাবে বুঝবো, আমরা কি বলছিলাম যে v0 যখন ইনফিনিটির দিকে এগোবে তখন বি জিরোর কাছাকাছি আসবে। তো যখন জিরোর কাছাকাছি আসবে, এর মানে হচ্ছে ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরেই থাকবে। তো নিউক্লিয়াসের ভিতরে থাকলে কোনো ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে না। আমরা জানি যে মেটালের ভিতরে যখন ফ্রি ইলেকট্রনটা এই অ্যাটম থেকে বেরিয়ে যায়, তখনই তো ফ্রি ইলেকট্রনটা এই অ্যাটমের এই ক্রিস্টালের মধ্যে ফ্রিলি মুভ করতে পারে। কিন্তু যখন এটা ভিতরে থাকে, কখন এই অ্যাটমের ভিতরে থাকবে, যখন এই পি স্ট্যান্ড ইনফিনিটি হবে এবং এই ইলেকট্রনটা টাইটলি বাউন্ড অবস্থায় থাকবে। তো এই বাউন্ড অবস্থায় থাকতে হলে এই পি ইনফিনিটি হতে হবে এবং v0ও ইনফিনিটিকে অ্যাপ্রোচ করবে। আবার যখন পি স্ট্যান্ড জিরো হবে, তখন এই যে আমরা বললাম যে টাইটলি বাউন্ড অবস্থায় রয়েছে, ফলে ইলেকট্রনটা অ্যাটমের ভিতরে থাকবে। তো পি জিরোর কাছাকাছি বা জিরো হয়ে গেলে এই ইলেকট্রনটা কি হবে, এই ক্রিস্টালের মধ্যে চলে আসবে এবং ক্রিস্টালের ভিতরেই সে ফ্রিলি মুভ করবে, অর্থাৎ ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমরা একটা গ্রাফ আঁকতে পারি। তো এই গ্রাফের জন্য এই যে কস কে এ, তো এই কে এর জন্য আমরা দুইটা মান পাবো +-1। তো +-1-এর জন্য আমরা প্রথমে +1-এর জন্য একটা আঁকতে পারি এবং -1-এর জন্য একটা স্তর আঁকতে পারি, আর এটা হচ্ছে মূল কে এ। তো কে বনাম হচ্ছে আমরা কি আঁকবো, এই যে এই সমীকরণটা সাইন আলফা এ বাই আলফা এ প্লাস কস আলফা এ, পি সাইন আলফা এ ডিভাইডেড বাই আলফা এ প্লাস কস আলফা এ। তো এই ক্ষেত্রে আমরা যে তরঙ্গটা পাবো সেটা নিয়ারলি এরকম হবে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই অংশটুকু। আবার এখানে আমরা খেয়াল করলে দেখব এটা এটা
এটা এটা আচ্ছা, তো এই যে এই অংশটুকু, আবার এই যে এইখানে এই অংশটুকু, আবার এখানে এই যে এই অংশটুকু, আবার এই যে এই অংশটুকু। তো এখানে আমরা গ্রাফটা খেয়াল করলে দেখব এই যে ই লেভেল, এগুলাকে বলা হয় এনার্জি লেভেল, এক একটা এনার্জি লেভেল, এনার্জি লেভেল। আর এই যে ব্যান্ড অবস্থায় রয়েছে এটাকে বলা হয় হচ্ছে অ্যালাউড এনার্জি ব্যান্ড, অ্যালাউড এনার্জি ব্যান্ড। আর এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই যে এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এগুলোকে বলা হয় ফরবিডেন গ্যাপ, ফরবিডেন গ্যাপ। এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই। আর এই যে ব্যান্ডগুলো রয়েছে এখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা রয়েছে। তো ক্রনিক পেনি মডেল এটার জন্যই ফেমাস, কারণ হচ্ছে ক্রনিক মডেলের সবচেয়ে প্রথমে আমাদেরকে বলে ব্যান্ড থিওরি সম্পর্কে। তো ক্রনিক মডেল বলে যে একটি ক্রিস্টালের ভেতরে পিরিয়ডিক পটেনশিয়ালের ফলে ইলেকট্রনের কিছু অ্যালাউড এনার্জি লেভেল থাকবে। তো ফরবিডেন গ্যাপ আবার অ্যালাউড এনার্জি। এখানে আমরা খেয়াল করলে দেখব যে প্রথমে হচ্ছে এনার্জি লেভেলটা রয়েছে, আবার এখানে অ্যালাউড অঞ্চল, তারপর ফরবিডেন অঞ্চল, আবার অ্যালাউড অঞ্চল, আবার ফরবিডেন অঞ্চল, এইভাবে যাবে। তো এই অংশটুকু মূলত আমরা কোত্থেকে পাই? এই ক্রনিক পেনি মডেল থেকেই পাই। তো আমাদের এখানে আমরা লিখতে পারি যে 1 নম্বরে যে শর্তটা ছিল, যখন পি স্ট্যান্ড ইনফিনিটি, তখন আমরা দেখব যে ব্যারিয়ার স্ট্রেংথ বা ভি নটের মান হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তো যখন ভি নট বৃদ্ধি পাবে এর মানে হচ্ছে সেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেড়ে যাবে। তো এবার আমরা এখানে একটু খেয়াল করি, যখন পি স্ট্যান্ড ইনফিনিটি তখন হচ্ছে ভি নটটা বৃদ্ধি পাবে, অর্থাৎ আমরা যে পটেনশিয়ালটা দেখব সেটা বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাওয়ার ফলে আমরা এই যে অ্যাটমটা রয়েছে অ্যাটম থেকে ইলেকট্রনটা বের হতে দেখব না, কারণ হচ্ছে এই পি স্ট্যান্ড ইনফিনিটি হওয়ার কারণে বাউন্ড খুবই টাইটলি থাকবে এবং সে এই অ্যাটমের ভিতরেই থাকবে ইলেকট্রনটা, এটা আর ফ্রিলি মুভ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাইন আলফা এ ইজ ইকুয়াল টু 0। এই যে এই সমীকরণ থেকে সাইন আলফা এ ইজ ইকুয়াল টু 0, কারণ পি এর মানটা হচ্ছে ইনফিনিটি, এজন্য। তো এখান থেকে আমরা সাইন আলফা এ ইজ ইকুয়াল টু লিখতে পারি 0কে n পাই, সরি সাইন n পাই। তো সাইন n পাই এর মান হচ্ছে 0। তো আলফা ইজ ইকুয়াল টু n পাই, এবং আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে n পাই ডিভাইডেড বাই এ। তো আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে, উভয় পক্ষকে বর্গ করলে n স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তো আমরা জানি আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 2me ডিভাইডেড বাই h কাট স্কোয়ার ইজ ইকুয়াল টু n স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তো ই ইজ ইকুয়াল টু কী হবে, ওই সাইডে গেলে h কাট স্কোয়ার বাই 2m এল স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে খেয়াল করলে দেখব যে এখানে কোনো কে এর মান নাই। তো কে এর মান না থাকার ফলে আমরা এখানে বলতে পারবো যে এই এনার্জিটা মূলত সেই এনার্জি যেটা হচ্ছে ইলেকট্রনকে বাউন্ড করতে ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাটমের ভিতরেই যে ইলেকট্রনটা থাকবে সেটা থাকার জন্য যে এনার্জিটা প্রয়োজন হয় সেই এনার্জিটাই হচ্ছে এই এনার্জিটা। তো ই ইজ ইকুয়াল টু হচ্ছে এনার্জি অফ বাউন্ড ইলেকট্রন। আবার আরেকটা ব্যাপার আমরা বলছিলাম, যখন পি স্ট্যান্ড 0 হয় তখন সেক্ষেত্রে কি হয়, ইলেকট্রনটা ফ্রিলি মুভ করতে পারে, অর্থাৎ ফ্রি ইলেকট্রন পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে 2 নম্বরে পি স্ট্যান্ড 0। তো যখন পি স্ট্যান্ড 0কে অ্যাপ্রোচ করবে তখন কজ আলফা ইজ ইকুয়াল টু কস কে এ হবে। এই যে এই সমীকরণটার মধ্যে পি ইজ ইকুয়াল টু 0 হলে কজ আলফা এ ইজ ইকুয়াল টু কস কে এ হবে। তো এখান থেকে কস কস কাটা যাবে, তাহলে আলফা এ ইজ ইকুয়াল টু হবে কে এ, তাহলে আলফা ইজ ইকুয়াল টু হবে কে, কারণ এ কাটা যাবে। তো আমরা জানি আলফা স্কোয়ারের মান, তো এখানে বর্গ করে দিব। তো আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m ই ডিভাইডেড বাই h কাট স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, কে স্কোয়ারের মান হচ্ছে 2 পাই বাই ল্যামডা।
আমরা জানি কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, তো কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে ই এর মানটা পাবো হচ্ছে এইচ কাট স্কোয়ার বাই 2m, আর এখানে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। তো আমরা জানি যে এইচ কাট ইজ ইকুয়াল টু এইচ বাই 2 পাই, তাহলে এইচ কাট স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তো আমরা এখানে এইচ কাট স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, আর সাথে আছে হচ্ছে 2m আর 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। তো 4 পাই স্কোয়ার কাটা যাবে, তো থাকবে হচ্ছে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2m ল্যামডা স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই 2m এইচ বাই ল্যামডা হোল স্কোয়ার। তো আমরা জানি যে ক্রিস্টালের মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ কাট কে, অথবা আমরা এটাকে ভরবেগ কীভাবেও লিখতে পারি যে এ পি ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা। তো এখানে আমরা এইচ বাই ল্যামডার পরিবর্তে ক্রিস্টাল মোমেন্টাম পি লিখতে পারি। তো 1/2m পি স্কোয়ার। তো পি ইজ ইকুয়াল টু হচ্ছে ক্রিস্টাল মোমেন্টাম। তো ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তো আমরা সকলেই জানি যে কোনো একটা অ্যাটমের মধ্য থেকে যখন ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ ফ্রি ইলেকট্রন হতে চায়, তাহলে সর্বোচ্চ কতটুকু শক্তি আমাদেরকে দিতে হয়, পি স্কোয়ার বাই 2m। তো এটা একটা সিম্পল ইকুয়েশন। তো একটা অ্যাটম থেকে মুক্ত ইলেকট্রন হতে হলে পি স্কোয়ার বাই 2m এনার্জির প্রয়োজন হয়। তো এখানে আমরা লিখতে পারি যে যা মুক্ত ইলেকট্রনের জন্য প্রযোজ্য, যে ক্ষেত্রে শক্তি সকল মানই হচ্ছে অনুমোদিত।